এই তত্ত্ব ধরা তুমি শিক্ষা পাবে। ধরা তত্ত্বে পাকা হলে সদা সত্য কথা বলে প্রেমানন্দে হরি বলে প্রেম বাজারে তুমিও চলে যাবে। আজকে আলোচনাটা তো একটু অন্য ধরনের হচ্ছে, আর আমি তো শর্টকা গল্পও বলতেছি না। গল্প আমি বলতে পারি না তা ভাবিয়া না, ভুলিয়ে যাই নাই। ও তো সে গামছা খুলে হারা ধন লিখে থুয়ে গেছে, কারণ দিয়ে আমার এই বয়সে আমার মুখ দিয়ে ওই জাতীয় গল্প আসেই। তাই তোমারে করি মানা, নামতি নামতি অত নিচে এই নামা ভালো না, নামবা তাহলে গামছা খুলে দিবা। কয় হা রা, আবার হাসতেছে, আবার এই মাঠার নড়ে হাসা হাসে, বুঝলো না যে আমি কি বলতেছি। আমি একটা কব, আমারে পারমিশন দেন? প্রমাণ তোমাকে তো এই জায়গায় সব পড়িয়ে রয়েছে, বন্ধ হয়ে গেল কেন? ওই কারেন্ট সরিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। হরি বল, বুঝিয়েছি আমি, এই দেহের থেকেও কারেন্ট সরিয়ে গেলি বাক। জয় হরি বল। এইটুকি বুঝতে হয় শুধু, বুঝেছ? জয় হরি বল। তাহলে আমার পারমিশন দিচ্ছেন, আমারে খারাপ বলবেন না নিত, কালকে চার দোকানে যাই আমার নামে আবার আজে বাজে কবেন না নিত। কয় কই গিয়া, এর নাম কবি গান। ও যদি কয় আমি কব না কেন? একটা ছেলে সে প্রাথমিক স্কুলে ক্লাস 4-এ 13 বার ফেল করিয়া একই ক্লাসে পড়ে। 13 বার ফেল করেছে, কিন্তু স্কুলে যাওয়া বন্ধ করে না। মাস্টার মশাই কত লজ্জা করে না? তোর বয়স কত? অন্তত 23 বছরের কম না, 23-24 হয়ে গেছে, তা ওই পড়েই পড়বে। ও কাটিয়ে ফেলিছে। মাস্টার মশাই আপনার কি বোধ বরাদ্দ আছে? আমি যদি পাশ করতাম তাহলে স্কুলের থেকে আর এক স্কুলে চলিয়ে যেতাম। এই স্কুলটারে আমি যে কত ভালোবাসি তা আপনি জানেন না, এই জন্য আমি পাশ করি না, স্কুলে থাকবো বলে। কি শয়তানের শয়তান! কিসের শব্দ হচ্ছে গো গো করে? এইটা ছিল না কিন্তু আগে, হচ্ছে কেন একটু দেখো। হ্যালো, হরি বল, একটু ঠিক করো, বেশ কমবে, পাল্টাই দিচ্ছ। হ্যালো, মনিটর আসবে। হ্যালো, হ্যালো, ঠিক আছে। স্কুলে আসে যায়, পরীক্ষা যখন হয় ভিজি ভিজি লিখে দেয় যাতে ফেল করে আর কি, মানে ও তো পড়াশোনা করবে না। একদিন মাস্টারমশাই অনেক রকমের ক্লাসে প্রশ্ন টশ্ন করতেছে পড়া নিয়ে। এই কার কার পড়া হয়েছে দাঁড়াও। আর আগে তো পড়া না হলে বেদ আনাইয়া ফিটাতো, যা বেদ নিয়ে আয়, আমার বেত আনতে হবে, আবার আমার বাড়ি খাতে হবে, লাঠি নিয়ে আই মার খাইয়ে যা। তা এইভাবে মাস্টার যখন বেত্রাঘাত করে, ওই দিন বলছে মাস্টারের দ্বারে ঠাক আছে, মাস্টারমশাই কি একটা কথা বলি, আপনি তো প্রায় আমাদের এই প্রশ্ন করিয়েই যান, আমরা উত্তর দিয়ে যাই,
তা আপনার আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? কই এই দেহের মধ্যে এমন কি বস্তু আছে, বস্তুটা একই বস্তু, কিন্তু স্থান পরিবর্তন করলে তার নামের পরিবর্তন হয়ে যায়। আঙুল যদি এই জায়গাও হয় আঙুল, কবে না যার তোর এই জায়গা আঙুল হয়েছে কেন, এরকম নখ থাকবে, মানুষ দেখলেই ঠিক পাবে, আঙুলই তো কবে নাকি। এই জায়গাতে নাক যদি এই জায়গাটা হয় এরকম ছিদ্র, আরে তোর কোন জায়গা নাক হয়েছে কবে না। যদি মুখ নতুন একখান পিঠি হয়, দাঁত থাট আছে, মা করতেছে, খাতে পারলো না কবে না, আরে তুই কি রে পিঠ মুহ নাকি তুই। তা জিনিসটা কিন্তু এমন জিনিস, স্থান পরিবর্তন করলে নামের পরিবর্তন হয়ে যাবে। মাস্টার কয় আমি তো জানি না রে মানকে, তুই কয় এই মাথার পরে কালো কালো কি, কয় চুল, এই জন্য নামাই দেন চোখের উপরে ছোট করে দেই কাটি কাটিয়ে, ওটা কি, কয় বুড়ু, এইটাই তো আমার জবাব শুরু। দেখেছেন একই চুল নামাই দিছে, বুড়ু হয়ে যাবে। এখান থেকে যদি নামাই দেয় নাকের নিচিয়ায়, এটার নাম কি, কয় তো গোপ, কয় এই তো আমার আর এক কোপ। তা আর একটু নামাই যদি দেই এই জায়গায়, কয় ও তো দাড়ি, কয় মাস্টারমশাই এখন আপনারা তো আমি দিতে পারবো না বেতের বাড়ি, যদি এখান থেকে নামাইয়ে বোতাম খুলে দেখাচ্ছে, মাস্টারের বোতাম খুলিছে যাইয়া, মাস্টারের বুকে আবার লোম আছে, কয় এই দেখি। মাস্টার কয় খোকা তোরে করি মানা, যে পর্যন্ত নামিছিস আর নামিস নে। আমি বুঝেছি, তাই তবুও মানকে থামিয়ে থাকলো, কিন্তু এই মানকে থামে নাই। গেল কোথায় সে, ও গামছা খুলে এই সারিছে, গামছা খোলে নাই, এইটা ওর উচিত হয়েছে। এই জন্যে তুমি বৈষ্ণব মানুষ, তোমারে করি মানা, আজে বাজে কথা আমার কাছে বলতে এসো না। আর একখানা গান গেয়ে নেই, তারপরে আরও কিছু জবাব তারে দেই। ধরো, জয় হরি বল। হা হা হা। ওরে কবে সিধা মোড়া কান্দি, যাব রে ওরে আমার পরাণ, হরিচাঁদ বলে কবে সে যে প্রেমে জলধি
গানটা মতুয়াদের মধ্যে হরি সভায়ও গাওয়া হয়, মতুয়া সম্মেলনেও গাওয়া হয়। সকলের মনের গান, প্রাণের গান। বিশেষ করে গানটা লিখেছিলেন আমার দাদুগুরু পরম শ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকার। কেউটিয়া বসে লিখেছিলেন। এই দেশে ওনার বাড়ি কেউটিয়া, কাকিনাড়া থেকে যেতে হয়, বাসেও যাওয়া যায়, অনেকে গেছেন। আস্তে আস্তে গানটা কেন লিখেছিল পাগল বিজয় সরকার? কিন্তু বিশ্ব সেরা, বিশ্বের সমস্ত বাঙালিদের কাছে তার স্থান একটা আলাদা জায়গায়, সকলের হৃদয়ে, শুধু কবি হিসেবে না। পাগল বিজয় সরকারকে একটা কমলা লেবু দিয়েছিলেন বাবা গুরুচাঁদ ঠাকুর, অনেকে জানে না। পাগল বিজয় সরকার ডাইরেক্ট বাবা গুরুচাঁদের আশীর্বাদ পাওয়া। পাগল বিজয় সরকার ডাইরেক্ট গণেশ পাগলের আশীর্বাদ পাওয়া। পাগল বিজয় সরকার ডাইরেক্ট রাঙাকর্তা মনোহর সরকারের আশীর্বাদ পাওয়া। হরিবর মনোহর যারা বাড়িয়েছিল কবির দর, ওই কেউটিয়া এসে চোখের জলে ভেসে ভেসে কি দুঃখটা নিয়ে গানটা লিখেছিল একটু ভাবেন। কেন? দেখুন, আমি যে কথাগুলো বলবো কেউ রাগ করবেন না, চিন্তা করে বাড়ি গিয়ে অ্যানালাইসিস করবেন যে এই লোকটা বলে গেল, কি বলে গেল। ওর একটা প্রশ্নের সঙ্গে আমার আলোচনাটার সামঞ্জস্য আছে। ও বলে গেছে না, বাবা গুরুচাঁদকে বাবা বলো কেন? বাবা গুরুচাঁদ যদি না আসতো তাহলে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর বিশ্বের দরবারে ভারতীয় সংবিধান লিখন করে এত পরিচিত হতে পারত কিনা সন্দেহ আছে। ডক্টর বি.আর. আম্বেদকর, আমি তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, উনি কিন্তু ওনার প্রভিন্সে অর্থাৎ ওনারই রাজ্যে, যেখানে ওনার সম্প্রদায় 85%, 85 জন, যেমন আমি নমশূদ্র সম্প্রদায়, আমার নমশূদ্র যদি 85% থাকে কোনো জায়গায়, কোনো কনস্টিটিউয়েন্সিতে, তাহলে আমার একটা বল হবে আলাদা তো, নাকি? সেখানে ভোটে দাঁড়িয়ে হেরে গেছিলেন। তার চাইতে বড় ব্যথা থাকে না, যাদের জন্য এত লড়াই করলাম আজ তারা ভোটে হারিয়ে দিল। ভোটে দাঁড়াইয়া না হারলে বুঝতে পারবে না যে যন্ত্রণাটা কি। বাবা সাহেব একদম দুমড়ে মুচড়ে ঘরের মধ্যে ঢুকে গেলেন। বাবা গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনের ফসল, তার নাম
মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল। মানুষ মাত্রেই ভুল হয়, কিন্তু তার যে গুণ, সেটা তার যে শিক্ষাগত যোগ্যতা, জাতির প্রতি তার যে টান, এটা অস্বীকার করা উচিত নয়। তিনি ভুল করেছিলেন, তার ভুলের মাসুল আমাদেরও দিতে হয়েছে। যে জন্যে বাবা সাহেব আম্বেদকর কিন্তু উনি ভারতে প্রাণ নিয়ে পালিয়ে করাচি থেকে চলে আসার পরেও 6 বছর বাবা সাহেব বেঁচে ছিলেন, কিন্তু যোগেন মণ্ডলের সঙ্গে উনি কোনো যোগাযোগ করেননি, দেখাও করেননি, কারণ ওই ব্যথাটা পেয়েছিলেন। বাবা সাহেব আম্বেদকর নিজে বলেছিলেন দেশভাগের পরে, আগে ওখান থেকে সেরে আসি। উনি যখন ভোটে হেরে গেলেন, এই যোগেন মণ্ডলই, তখন তো অবিভক্ত বাংলা, বাংলা তো আর ভাগ হয় নাই, ভারতই ভাগ হয় নাই, তার বাংলা ভাগ হয়ে গেল। বরিশালে নিয়ে গিয়ে ওখান থেকে ভোটে দাঁড় করিয়ে জয়লাভ করিয়ে গণপরিষদে পাঠালেন। তখন এমপি ভোট ছিল না, এমএলসি। 6 জন সিলেকশনের দ্বারায় একজন গণপরিষদের সদস্য। এখন যেমন রাজ্যসভার সদস্য হয়, ভোটে দাঁড়ানো লাগে না। মমতা ঠাকুর ভোটে দাঁড়ানো লাগে নাই, রাজ্যসভার সদস্য। বাবুল সুপ্রিয় ভোটে দাঁড়ানো লাগলো না, সদস্য। কুচবিহারের রাজবংশের যিনি, উনিও কিন্তু ভোটে দাঁড়ানো লাগে নাই, উনি এমপি হয়ে গেছেন, রাজ্যসভার সদস্য। এইরকম এই বাবা সাহেব আম্বেদকর, ওনার গণপরিষদের সদস্য পদ খারিজ হয়ে গেল। কখন? যখন ভারত ভাগ হলো এবং বাংলা ভাগ হলো। তাহলে উনি যেখান থেকে গণপরিষদের সদস্য হলেন, সেই জায়গাটা তো পাকিস্তানে চলে গেল। তাহলে পাকিস্তানে যখন চলে গেছে, তাহলে আর ওনার গণপরিষদের সদস্য থাকার তো অধিকারও চলে গেছে। বোঝা যাচ্ছে? তখন আমরা পড়লাম পাকিস্তানে, আমাদের পূর্বপুরুষ, তাই তো? আমরা আগে ছিলাম ভারতের, একই ভারতের অধিবাসী ছিলাম আমরা। যে শয়তানরা এইভাবে ভাগ করে এই হিন্দুগুলোকে পাকিস্তানে ফেলল, ভাবতে পারেন? আমাদের ঠাকুরের লীলাভূমি, তিনি যেখানে আবির্ভূত হয়েছিলেন, সেই ভূমি মুসলিম রাষ্ট্রে পড়ে গেল। যন্ত্রণাটা কোথায় একটু ভাবেন। তখন আমার কথাগুলো রেকর্ড করে নেন, মানুষকে শোনাতে পারবেন। এই যে ভারত ভাগ হয়ে যাওয়ার পরে বাবা সাহেবের গণপরিষদের সদস্য পদ চলে গেল। পরবর্তীতে বাবা সাহেব, যে কংগ্রেস তার চিরশত্রু, তাদের ছত্রছায়ায় তিনি কিন্তু আবার গণপরিষদের সদস্য হলেন। যোগেন্দ্রনাথ মণ্ডল মহাশয়, উনি মুসলমানদের সঙ্গে প্যাক্ট করলেন যে আমাদের এসসিরা এবং মুসলমানরা ওই দেশে সরকার করবে। কিন্তু উনি ভাবতেই পারলেন না যে মুসলমানরা যখন মারা আরম্ভ করে হিন্দুদের, তখন এসসিও দেখে না, ব্রাহ্মণও দেখে না, ক্ষত্রিয়ও দেখে না, হিন্দু বলতেই পারে। কথাটা বোঝা গেল কি? এই জায়গাটা উনি ভুল করে ফেললেন। কথা বুঝলেন? উনি আমার সমাজের এত বড় একটা মাথা, চিন্তা করলেন না সেই কথা। এই জায়গাটাই বাবা সাহেব ব্যথা পেলেন। বাবা সাহেব নিজে লিখে গেছেন, এগুলো আমার মুখের কথা না। তিনি বলেছিলেন, যখন মুসলমানরা আলাদা রাষ্ট্র করে নিল, লড়কে লেঙ্গি পাকিস্তান, যে জন্যে
ক্যালকাটা কিলিং হলো 1946 সালের 16ই আগস্ট। হাজার হাজার হিন্দুদের কেটে কলকাতায় রক্তবন্যা বইয়ে দিল, কত মায়েদের ইজ্জত গেল। এই জন্যই তো আমাকে এই দুর্দশা হয়। দুর্দশা পুরো কাটে নাই এখনো, কিন্তু সাবধান হয়ে যাও। হ্যালো, আর একটু দাও, মনিটরটা একটু দাও। বাবা সাহেব তিনি বলেছিলেন, যখন মুসলমানরা আলাদা দেশ করে নিল, তাহলে হিন্দুদের এখানে নিয়ে আসা হোক, ভারতের যা মুসলমান আছে ওখানে পাঠিয়ে দিয়ে এই জনবিনিময় করা হোক। এবং তিনি পরিষ্কার বলেছিলেন, হিন্দু আর মুসলমান এক জায়গায় বসত করতে পারবে না, এ গন্ডগোল চিরকাল থাকবে। বুঝেছেন কি বলছি? রবীন্দ্রনাথ ঠাকুরও লিখে গেছেন। দেখতে চান তো আমার বাড়ি যাই, আমি দেখাই দেব। কিন্তু এই জন্যে যোগেন মণ্ডলের উপর রাগ হয়ে গেলেন বাবা সাহেব, যে উনি এইভাবে প্যাক করে একই করলেন। পিয়ার ঠাকুর বসাই বলেছিলেন, তোরা এ দেশে থাকিস না রে, থাকতে পারবি না। কিন্তু যোগেন মণ্ডলের কথার জন্য বহু মানুষ থেকে গেল। তারপরে আস্তে আস্তে বুঝতে লাগলো আর আসতে লাগলো। মুলাদি রায়েট, হাটবাড়িয়া রায়েট, এই যে রায়েট গুলো যখন হচ্ছিল, যাদের এই জায়গায় জন্ম তারা এগুলো জানে নাকি? জানে? ওরা বুঝতেই পারবে না। এইবার ওই ইউনুসের সরকারটা দেখিয়ে যদিও তাতে না বোঝে, হ্যালো, তাহলে আমার কিছু করার নেই। টোনটা একটু কমাও, টোনটা বেশি থাকলে কিলিকিলি করবি, বলো না, বলুন তো, দাও টোনটা কমবে। হ্যালো, কিভাবে দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে, আর একটু দাও। একজন না, কত জনকে মেরেছে তা তো ঠিক নাই। এখনো মারছে, আমাদের খবর আমরা পাচ্ছি না। কোন ইসলাম রাষ্ট্রে অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নাই, এক কথা। পৃথিবীতে কোনো ইসলাম এরকম হয়ে গেল মাইককে কেন? হ্যালো, মাঝে মাঝে কিলকিল করে উঠছে। কোন ইসলাম রাষ্ট্রে পৃথিবীতে অন্য কোনো ধর্মের স্বাধীনতা, ধর্ম আচরণের স্বাধীনতা দেওয়া হয় না। খুব ভালো করে বুঝুন। যখন ভারত ভাগ হয়েছিল তখন আমাদের বড় বড় কংগ্রেসের নেতারা বলল, তোমাদের নাই কোনো ভয়, পূর্ব পাকিস্তানের হিন্দু যারা যেদিন ভারতে আসবে তারা তাদের নাগরিকত্ব দেব মহাশয়। কে কে বলেছিল? গান্ধীজি, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, যে যেদিন হিন্দুরা ভারতে আসবে সেদিন ভারতের নাগরিকত্ব পাব। মুখ দিয়ে বলল, কিন্তু আইনে কি লিখে রাখলো আপনারা কেউ জানেন না। কি শয়তানিটা করল! মুখ দিয়ে এটা বলল, আবার বিধান রায়কে দিয়ে জওহরলাল নেহরু পূর্ববঙ্গে দূত পাঠাইয়ে বলল, তোমরা আস্তে আস্তে আসো, একসঙ্গে আসলে ভারতের ভারসাম্যের ক্ষতি হবে, ধীরে 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 আসো। দেখেন কি সর্বনাশটা আপনাদের করেছে কারা, এটা বুঝতে হবে। কংগ্রেস আইনে কি লিখে রাখলো? 1955 সালে নাগরিকত্ব আইন তৈরি হল। ভারতের কারা নাগরিক হবে, কারা হবে না, এটার নাম হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955। ধারা কি? 2 ক্লোজ অন ক্লোজ বি।
এখনই দেখে নিতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে, এখনই বেরিয়ে যাবে পিডিএফ। আমিও একজন আইনসভার সদস্য, আমি তো এলোমেলো কথা বলে গান গাইতে পারবো না। পারবো কি? আমি একটা এলোমেলো কথা বললে আমাকে ছেড়ে দেবে। তাতে লিখে রাখলো কি, যারা পালিয়ে পালিয়ে আসবে তারা এদেশে নাগরিকত্ব পাবে না, আবেদনও করতে পারবে না, এবং যারা পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে যাওয়ার পরে সরকারকে না জানাইয়ে থেকে যাবে, তারাও কোনোদিন নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে না। এই দুই শ্রেণীর মানুষ হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী বলে গণ্য হবে। কত সালের পরে? 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে আসবে, কিন্তু ওই সময় মুখ দিয়ে বলল কি, এরা যখন আসবে তখন এরা নাগরিকত্ব পাবে। এর একটারও মুখ ঠিক আছে? মরিয়ে গেছে না সব কয়টা? মরিয়াও শান্তি পাবে না। এই উদ্বাস্তুদের এত ক্ষতি করেছে এরা, গুড় পোকা হয়ে জন্মাতি হবে। কেন তখন বললো না কেন যে পলায় আসলে কিন্তু নাগরিকত্ব পাওয়া যাবে না? আর আমাদের মানুষ ভাবলো হিন্দুস্তান আর পাকিস্তান হয়েছে, হিন্দুস্তানে যাইনো যাইয়া মাঝে দায়ে দেখে থাকা যাবে না রে, পাঁচুয়া দালাল রে কইছি নিয়ে যাবেন। পলায়ে পলায়ে সব ঢুকিছে। মিথ্যা কথা না সত্যি কথা? জোরে ক। কেউ হয়তো পাসপোর্ট করে আসছে, ভিসা শেষ হয়ে গেছে, পাসপোর্টটা পোড়ায় গেছে, আর হিন্দুস্থানে আইছি। কিন্তু আইনে যে লেখা আছে 1948 সালের 19শে জুলাইয়ের পরে ইলিগেল মাইগ্রেন্ট মিনস, এই কটা শব্দ লেখা আছে, উইদাউট ভ্যালিড ডকুমেন্টস অর আদার ট্রাভেল ডকুমেন্টস। এছাড়া যারা আসবে অথবা পাসপোর্ট করে এসেও যাদের ভিসা শেষ হয়ে যাওয়ার পরে থেকে যাবে, এ যদি বাছাই করতে হয়, কয়টা টেকবে? কি টেকবে? 100 জনের মধ্যে একজন টেকবে কিনা সন্দেহ আছে। 1948 সালের পরে তার পূর্বপুরুষ পলাইই আইছে, নয় পাসপোর্ট করে এসে যায় না। কত বড় আংঠা বাঁধায় রাখছি আইনের গণে, আমরা কেউ জানি না। কিন্তু আমরা আসছি টাকা দিয়ে, নেতা ধরিয়ে, ভোটের কার্ডটা বানাইছি, রেশন কার্ডটা করে নিছি, প্যান কার্ডটা বানাই নিছি, জমি টমি কিনে বেশ কায়দা করে বসবাস করতেছি, তাই তো? আইনে কিন্তু অবৈধ অনুপ্রবেশ করে। এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যখন বিজেপির সঙ্গে ছিলেন দিল্লিতে, উনি অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন, তাকে বললেন এই সিপিএম পশ্চিমবাংলায় থাকে উদ্বাস্তুদের ভোটের জন্য, আর এরা সব ইলিগেল মাইগ্রেন্ট। প্রথম খোঁচা মারলেন তখন লালকৃষ্ণ আদবানিজি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, যে এদের ধরার জন্য টাইম তৈরি করো। কি আইন? এনআরসি আইন। উনি নিজে থেকে করে দিয়েছে দিল্লিতে। এত বড় অসভ্য মহিলা! উনি নিজে থেকে এই আইন করে দিয়ে আসলো। ভাবতে পারেন 2003 সালে, যেটাকে কালা আইন বলি আমরা, যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, যেদিন এই সংবিধান পড়লাম সেদিন মাথায় পোকা ঢুকলো, এ কি যদি এনআরসি হয় আমার মানুষ যাবে কোন জায়গায়? এ তো লেখা রয়েছে 7 বছর জেল, 10 লাখ টাকা জরিমানা, তারপরে তার দেশে পাঠাবে। হায় হায় রে, এই মানুষগুলোর কি হবে? ঘুমাতে পারি না। সেখান থেকে আন্দোলন করতে করতে বিজেপি আমাদের কথা দিল
যদি আমরা কেন্দ্রে সরকার গঠন করতে পারি, এই আইনের পরিবর্তন ঘটাইয়ে উদ্বাস্তুদের নাগরিকত্বের ব্যবস্থা আমরা করে দেব। বিজেপি ক্ষমতায় আসলো কত সালে? 14 সালে। মনে রাখবেন, যা যা বলে যাচ্ছি রেকর্ডিং করে নেন। আমার কথার বাইরে কথা বলার পশ্চিমবাংলা তো দূরের কথা, ভারতবর্ষে কেন পৃথিবীতে কেউ নড়াতে পারবে না, বলে দিয়ে গেলাম। আমি আইনের বাইরে একটা কথাও বলি না, কিন্তু আমার বিশ্বাস করে নাই আমার সমাজের মানুষ। বিশ্বাস করেছে তাপস বিশ্বাস রে, বিশ্বাস করেছে কিশোর বিশ্বাস রে, বিশ্বাস করেছে মানিক ফকিরকে, বিশ্বাস করেছে মমতা ঠাকুরকে, বিশ্বাস করেছে ঢ্যামনা ব্যাপারীকে, বিশ্বাস করেছে চুল ঝাগড়া। কব না ওর নাম? থু থু, তোর বুকে তু বু দিলাম তোর বুকে। ওর নাম কব না আমি? বুঝলো না যে এই লোকটা এতদিন কবি গান গেয়ে বেড়াইছে আমাকে জন্যই, আজকে বাঁচার পথ দিচ্ছে। পৃথিবীতে এমন কোন দেশ নাই যে দেশে অবৈধ অনুপ্রবেশকারীরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। ছোট বাজার। এই জন্য প্রথম 14 সালে আসার পরেই ক্যাবিনেট মিটিং করে এদের দেখলো এদের আগে বৈধতা দিতে হবে, তো তারপরে তো এদের নাগরিকত্বের জন্য আবেদনের করার। 15 সালের 7ই সেপ্টেম্বর, বের করো অ্যান্ড্রয়েড ফোন, রাজনাথ সিংজি, প্রণাম জানাই তারে, এর একটাও বাঙালি না, একজনও বাঙালি, 2 জন গুজরাটি। আমাদের জন্য তারা কি করে দিয়ে গেছে, আমাদের বাবার 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 কেউ আমাদের কিন্তু এই কাজটা করে দেয় নাই, পারে নাই কেউ এত বছরের মধ্যে। প্রথম 15 সালের 7ই সেপ্টেম্বর একটা অর্ডার বের করলো কি, যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যেসব হিন্দুরা পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এসছে পালিয়েই আসুক, আর পাসপোর্ট করে এসে নাই যাক, এদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না, এদের বৈধতা দেওয়া হলো। প্রথম ওই জায়গা। এইবার তাহলে এরা নাগরিকত্ব কি করে পাবে? এর জন্যে 19 সালে CAB, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আনিয়ে ওইটারে পাশ করিয়ে হলো কি CAA, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওই অ্যাক্টে যুক্ত করে দিল। তার বিরোধিতা করেছিল কে? কে রাস্তায় দাঁড়াইয়ে বলেছিল আমি যদি বলি ওর মুখে প্রস্তাব করি যে এই উদ্বাস্তুদের শেষ করে দেওয়ার জন্য এর বিরোধিতা করছে, কেন তুমি বিরোধিতা করলে? তুমি এদের ধরার আইন তৈরি করে দিয়ে আসলে NRC আইন, আর এদের যখন নাগরিকত্ব দেওয়ার আইন তৈরি করছে তুমি বলছো না মানি না। কেন? এই যাত্রে বুঝবার চেষ্টা কম করেছি আমি। এই জন্যে সিএতে আবেদনটুকু করতে দেয় নাই, বলে আবেদন করলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, আবেদন করলে বাংলাদেশি বলে ধরিয়ে নেবে, আর করতে যাইয়া না মরিস কয় নাই, কয় নাই। ভয়তে মানুষগুলো তাহলে কি সত্যিই নাকি? এটা মুখ্যমন্ত্রী যখন করছে তাহলে মিথ্যে কথা তো করতে পারি না। আর আমাকে কতগুলো গাধা অপদার্থ তারাও এইগুলো বুঝাইছে। এখন দৌড়চ্ছ কেন? আমার বাড়ি সকালবেলা 100-150 করে মানুষ যায় কেন? কেন যাও? মত্তি 12টা গলায় দড়ি নিয়ে ওই টালির করে যাও, যাও কালীঘাটে যে মরো গিয়া গলায় দড়ি নিয়ে কও যে আমার নাগরিকত্ব দাও। এই মানুষগুলো তাদের কিভাবে হ্যারাস করা হয়েছে, কোনো জায়গায় সিএ ক্যাম্প হলে পুলিশ দিয়ে বন্ধ করা হয়েছে, করে নাই? সারা রাজ্যে ঘুরে ঘুরে নিজের গাঠির টাকা ব্যয় করে মানুষকে জাগাতে চেষ্টা করেছি।
এর আজকে সিএতে আবেদন করেছে যারা, সিএতে লেখা রয়েছে এই আবেদন করলে তোমার চাকরিও যাবে না, তোমার কিচ্ছু যাবে না। 6B-তে অ্যামেন্ডমেন্ট করা রয়েছে, পরিষ্কার অ্যামেন্ডমেন্ট করা রয়েছে, ওতে কোনো ভয় নাই তোমার। মনে করতে পারছি না ওইটা, হ্যাঁ মনে পড়েছে। প্রোভাইডেড ফার্দার দ্যাট দ্য পারসন হু মেক্স দ্য অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ আন্ডার দিস সেকশন শ্যাল নট বি ডিপ্রাইভড অফ হিজ রাইটস অ্যান্ড প্রিভিলেজেস। যদি কোনো ব্যক্তি এই আইনের আওতায় সিএতে আবেদন করে নাগরিকত্বের জন্য, সে যে অধিকার ভোগ করেছে এতদিন এবং সুযোগ সুবিধা পেয়েছে তা থেকে তাকে বঞ্চিত করা যাবে না। এই জন্যেই তো এই সরকার, নূতন সরকার এসে বলছে যারা সিএতে আবেদন করেছে তাদের অন্নপূর্ণা ভাণ্ডার আমরা দেব, তারা পাবে। কেন? তাদেরটা বন্ধ করা যাবে না। প্রথম দিন ভুল বলে ফেলেছিল মা অগ্নিমিত্রা পাল। অমনি আমি ফোন করলাম, কি বললেন মা আপনি এটা কেন বললেন? আপনি বললেন যে এসআইআরে যাদের নাম কাটা গেছে তারা পাবে না, কিন্তু সিএতে আবেদন করলে পাবে না, এটা বললেন কেন? যতদিন সার্টিফিকেট না পাবে। 6B-তে কী লেখা আছে? উনি আমার খোকা বলে রাখে, খোকা আমি তো এটা ভালো করে দেখিনি, তুমি একটু বলে দাও খোকা। আমি বলছি না আপনি বলবেন, আপনি মন্ত্রী আপনি বলবেন, আমি বলবো কেন বা? তারপরে উনি আবার বলে দিচ্ছে না সিএতে যারা আবেদন করেছে তারাও পাবে, আর যাদের বিচারাধীন আছে তারাও পাবে। কারণ বিচারাধীন সে পাবে না কেন? তার বিচার করে তো এখন তো ডিলিট করা হয় নাই নাকি? হ্যাঁ, এসআইআরের আইন আলাদা, সিএএ আইন আলাদা, এনআরসি আলাদা, সম্পূর্ণ আলাদা। কথা বোঝা গেল? আসামের আইন আলাদা, আসাম ব্যতীত সমস্ত রাজ্যের আইন আলাদা। ওই ভয় দিত এই শয়তানের দল, এই আসামে ডিটেনশন ক্যাম্প এনেছে তোমাকেও নেবে নি। এই আসাম আর এই বাংলা কি এক আইন? বুঝতে পারতাম না মোটে। এক্সেপ্ট আসাম, অল প্রভিন্স অফ ইন্ডিয়া অ্যানাদার অ্যাক্ট, এই সিটিজেনশিপ অ্যাক্ট। আসামে 1971 সালের 24শে মার্চের মধ্যে যারা ঢুকিছে তারা আসামের নাগরিকত্ব পাবে, আর অন্য অন্য প্রভিন্সে যারা 1948 সালের 19শে জুলাইয়ের পরে আইসে পলাইয়া তারা কিন্তু আর পাবে না। কিন্তু আসামে তুমি যেভাবে ঢোকো 1971 সালের 24শে মার্চের মধ্যে, ওই সময়ের একটা প্রমাণ দেখালেই তুমি পেয়ে যাবা নাগরিকত্ব। এই আইন, বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই যে নাগরিকত্ব তোমাকে দেবার জন্য দুইজন গুজরাটি, একজন মোদিজি আর একজন অমিত শাহজি, সে আমাকে কি হয়, এই বাঙালিগুলোও তো দিল্লি ছিল এতদিন, সেই বাঙালিগুলো কেন আমাদের জন্য বলে নাই? আর সেই বাঙালি হয়ে কেন আমাদের নাগরিকত্ব পাবার ক্ষেত্রে বাধা দিয়েছে? এর জবাব চাইবেন না? এর জবাব চেয়েছেন বলেই এই সরকারের পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন, পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন। দেখ কেমন লাগে, দুইবার হারিয়ে টালির ঘরে যেয়ে থাকবে মরিয়ে, দেখ কেমন লাগে। বোঝা গেল কি আইনটা নাকি? তাহলে কি উপকারটা বিজেপি আপনাদের করেছে? এটা ছিল 14 সাল পর্যন্ত। আমি 11খানা চিঠি করেছি, আমার বাড়ি যাইয়েন চিঠি দেখিয়ে আসেন। 14 সাল থাকলে হবে না, এটা কম করে 24 সাল করতে হবে। এমন কোনো নেতা নাই যাকে আমি চিঠি দেই নাই, প্রথম কোনো জবাব পাই না, তারপরে দপ্তরে পাঠাইয়া রিসিভ করে আনিছি। হবে না, আমার মানুষ 14 পরে আরো 10 লাখ লোক আসছে কম করে, এই মানুষগুলোকেও বাঁচাতে হবে, এরা ইলিগেল ভাবে আসছে। আমার দরদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত মুক্ত করে দিয়েছে। যা হরিব, যদি কেউ 2024 সালের 31শে ডিসেম্বরের আগে পলাইয়া আসে, পাসপোর্ট করে আসেও না যায়, কোন শালার পুলিশ তারে ধরে একটু ধরুক তো, কোন RPF এর বাবা ধরে ধরুক তো, কে ধরে ধরুক,
ধরতে পারতেছে না, ধরে ধরে টাকা নেত পকেট ভরিয়ে। রানাঘাট, বনগা, চাকদা খালি দত্ত আর পকেটে টাকা ভরত, এক সালাও নিতে পারে না। কেন পারে? নিতে পারে। 2024 সাল পর্যন্ত আপনারা মুক্ত হয়ে গেছে। এইবার এই পরের 10 বছরও সিএ করতে পারবেন, খুব তাড়াতাড়ি এর অর্ডার বেরোবে সমস্ত। আপনার তো আর পুলিশে ধরার ভয় নাই, কিন্তু 24-এর পরে যদি কেউ আসে হবে না কিন্তু। জয় হরিবল। কার্ড পাইছে, উনি কার্ড পাইছে, দেখাতে নিয়ে আইছে। কি আনন্দ বুড়োর! উলুধ্বনি দাও, হরিধ্বনি দাও, হরিবল। কি আনন্দ না! খালি কতটা ক্ষতি করেছে এই বাংলার বিগত সরকার দেখেছেন। ন্যাচারালাইজেশন, নাগরিক কার্ড পেয়ে গেছে। কত সালে আইছিলেন দেখেন, হরিবল। হ্যাঁ বলছি তো, এই নাগরিক কার্ড যার থাকবে, যেদিন পাবে, এসআইয়ের নাম কেটে গেছে, কোনো ভয় নাই। 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন। যদি আপনার ভোটার লিস্টের নাম না ওঠে, আমার জুতোর মালা দিয়ে ঘুরবেন, সব জায়গা বাড়ুয়াবেন আর ঘুরবেন। যান, প্রথম কিছু চটি চাটা ভিডিওরা এখনো আছে, তারা মাঝে মাঝে বলছিল না ওটা আমরা মানতে পারি না, সব কয়টারে দিছি। যেই কসন দিছি তখন বসন পাল্টে গেছে। আমরা আইন নিয়ে কথা বলি, এমনি এমনি না। বুঝতে পারছেন কি বলছি? তাহলে বাবা গুরুচাঁদ ঠাকুর বাংলাদেশি ডকুমেন্টটা, ওটাও কি করা যায় দেখতেছি, কায়দা আছে। এটা একটা অর্ডার বের করে দিলি হয়ে যাবে, আমরা লাগিয়ে আছি। আরে বাবা, ওটা তো ও সব চিঠিতেই আমার ওটাও আছে। আমার বাড়ির একসময় দেখিয়েছি। এই জন্যে যারা আমাদের শেষ করতে চেয়েছিল, আমাদের পুতুলের মতো নাচাবে, খালি খালি ভয় দেবে, তোর কিন্তু ভোটের কার্ড আমি করে দিয়েছিলাম, সাবধান কিন্তু, বুঝলি, তুই কিন্তু মোটে এই দল ছাড়া অন্য দলে যাবি না, এরকম ভয় দিত। ঠিক না? এখন তোমাদের কোনো ভয় নাই, ভয় নাই, ভরসা। হরি বলো, হরি বলো। হ্যাঁ, কলিজীবে দিতে পারে এরপর আমার ওরা কান্দি সহজ সবল মত পথের করে এখনই নামে ওই রথে উঠল মৃত্যু, মৃত্যুর জয় শরৎ। আমার ওরা কান্দি মানুষ রতন, কত মন সেই মানুষ, সে যতন বন্ধু কেউ নাই তাহারি মতন। ও তার যতনে
তোমাকে দেখে সেই একবার জয় হরিনাম ভুলে থাকে সাধ্য, সাধ্য আছে তাই সে তো নয় নিজের বাধ্যতা। হরিচাঁদের উপহার আমার জীবনের ভার নিত্যানন্দে চিত্ত যেতা যে জন্য পারে তারে ডাকিতে, সে কি পারে ঘরে ঘরে থাকিতে জল ঝরে তার যুগ আখিতে। যে জন পারে তারে ডাকিতে, সে কি পারে ঘরে ঘরে থাকিতে জল ধরে তার যুগল আখিতে। ও পাগল বিজয় বলে বলে দিন থাকিতে শোনেন ভক্তগণ। যেভাবেতে প্রশ্নপত্র করেছে উত্থাপন, প্রত্যেকটার জবাব দেব, তারপরে বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে আবার দুটো সেবা করে নেব। প্রশ্ন করেছে গুরুচাঁদকে বাবা বলে কেন? দেখো আমাদের সনাতন শাস্ত্রে লেখা আছে, কি লেখা আছে? পঞ্চপিতা সপ্তমাতা শাস্ত্রে আমরা পাই। কে কে সেই পিতা মাতা একটু আগে তোমারে বোঝাই। বসো মা, আমাদের সনাতন শাস্ত্রে পঞ্চপিতা এবং সপ্তমাতা, যিনি আমার জন্মদাতা, যার ঔরসে আমি এই মাতৃগর্ভে দেহটা পেয়েছি। মাতা পিতা দুইজনে মিলন দশাস্বাদনে নিশিযোগে হয়েছিল মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করেছিল মায়ের গর্ভাবাসে। দুই সত্তা মিলে শেষে আমার দেহ হয়েছে গঠন। আত্মবৈজায়তে পুত্র, এই যে পিতা পুত্র সূত্র। মা, যারা গেছে যাক, তোমরা যারা আসো কথা বলে না মা, আমি হাত পায়ে ধরে বলবো, আর নয় বাড়ি যাও চলে। শোনার মতো একজন থাকলেও আমি গান গাবো। চুপ করে বসো। তাহলে এই যে এক বাবা, কোন বাবা? যে বাবা আমাকে জন্ম দিয়েছে, আর যে মা আমাকে গর্ভে ধারণ করেছে তিনি আমার গর্ভধারিণী মা। তাহলে একজন বাবা পেলাম পঞ্চপিতা, আর এক পিতাকে অন্নদাতা। আমাকে একটা জবাব দেবেন? এই যে লকডাউন গেল, আমাদের কাজকর্ম সব বন্ধ ছিল তো নাকি? কাজ চলছিল কি? এই যে গরিব মানুষ, 80 কোটি মানুষ,
আমার না হয় পয়সা ছিল, রেশন না দিলেও আমি চাল কিনে খেয়ে বাঁচতাম, আপনারও তাই। কিন্তু 80 কোটি মানুষ, ভারতবর্ষে একটা মানুষও কি না খেয়ে মারা গেছে বলতে পারবেন? তাহলে খাবারটা কে দিয়েছে? প্রধানমন্ত্রী, বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ভাবতে পারেন বিনে পয়সায়, আরে মার ভাত রান্না করেও তো খাইয়ে বাঁচা যায় নাকি? মরে না মানুষ। গেসু কুড়োয়ে খাইয়ে মানুষ বাঁচি ছিল না 71 সালের পরে বাংলাদেশে যাইয়ে? চান্দার বিলির গেসু কুড়োতি নোঠানি খাইয়ে বাঁচিস না। 1 কেজি আটা কোনো মতে কিনে তাই ভাইয়ে 1 হাড়ি নোঠানি। মামা মিথ্যে কথা করছে? একবার খালি 2 বার পেশাব করলি শেষ। সেই সব মানান্তার, একবার মানান্তারে পড়েছিলাম, তখন আমাদের বাড়ি ছিল বসিরহাট, পুটিবাড়ি, ভবানীপুর। ওই নেজাট লাইনে গিয়ে বাদিকে রাস্তা চলে গেছে। তখন যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে 65 সালে। সেই যুদ্ধের পরে 66 সালে মানান্তার হয়েছিল। আমার ভালো মনে আছে, আমার মা কচুর ডগা সিদ্ধ করিয়ে আর ওই দয়াকলা, বিষে কলা সিদ্ধ করে, বাড়ি বড় পুকুর ছিল, এই পুকুর পাড়ে দয়াকলার গাছ ছিল, আমরা যারা দয়াকলা করি। 1 মাস শুধু কচুর ডগা আর বিষে কলা সিদ্ধ করে খাওয়ায় বাসায় রাখছিল। সেই 66 সালে আমি অনেক মানান্তার দেখেছি। আমার ঠাকুর দাদা আজকের থেকে এই দেশে আসে যায় না। প্রথম এসে বারডাঙ্গা, ইমামনগর, মালদা জেলায় 550 বিঘে জমি কিনেছিল, সব উদ্বাস্তুদের বিলিয়ে দিয়েছিল। ওই দেশের থেকে মানুষ আসা আরম্ভ করল। নিজের টাকা দিয়ে 550 বিঘে জমি, তখন তো 5 টাকা করে বিঘা। সাতপাড় পশ্চিম পাড়া আমাদের মূল বাড়ি। গয়ালি বিশ্বাসের বংশ আমরা। তখন আমার ঠাকুর দাদার ওই সময় 19 জেলা পাস বন্দুক ছিল। ওখান থেকে সুন্দরবনের থেকে হরিণ এনে বাড়িতে খড় বেঁধে রেখে হরিণের মাংস খাওয়া মানুষ আমার বাবার বাবা। বুঝতে পারছেন? বাবা গুরুচাঁদ ঠাকুরের খরচে আমার ঠাকুর দাদার বয়স ছিল 32 বছর। আমার কাছে কত গল্প করেছে। পদ্মবিলের কাজের সময় আমার ঠাকুর দাদার বয়স 30 বছর। পদ্মবিলের কাজের 2 বছর পরে বাবা গুরুচাঁদ উঠে গেছে। মিলয় দেখেন, সেই কাজিয়ায় আমার ঠাকুর দাদা বলছে, জানিস আমরা সব ঢাল সড়কি নিয়ে ওরাকান্দি যেয়ে রাখলাম। বাবা গুরুচাঁদ রে বললাম, বাবা আমরা কি করব, মেয়ারা তো কাতার দিয়েছে, আমাকে তো শেষ করে ফেলবে। বাবা গুরুচাঁদ বড় বারে ডাক দিল, বড় বউ কি ছেলেরা যে ধর্মযুদ্ধে যাবে, তোমার যে যেতে হয়? মা সত্য বাবারে। তখন মা বললো, তুমি তখন বলেছ আমি যাচ্ছি, ওদের যেতে বলো আমি যাচ্ছি। আমার ঠাকুর দাদা বলেছে, আমরা যখন বাবা গুরুচাঁদের দোহাই দিয়ে ঢাল সড়কি নিয়ে বেরোলাম ওরাকান্দির থেকে, হরি বল, বলছে দাদু রে, হাত 5 লম্বা হবে, তার বেশি ছাড়া কম না। একটা কালো মিসমিসে কুকুর, মুখ লাল, লম্বা, কোথার থেকে যে আসলো আমাদের নিয়ে যাচ্ছে, আর চোখ লাল। কখন মা কোন মূর্তি ধরে তা তো বলা যাবে না। বলছে দাদু রে, মুসলমানরা কাতার দেশে 6-7টা কাতার, তার 3য় কাতারে বসে আছে
রাবণ মিয়া নাম, লাকড়া চুল দাড়ি। কই কে যে ওর মাথাটা কাটিয়ে নিয়ে আসলো আমরা কেউ বুঝতে পারলাম না। তখনই আল্লাহ কয়ে ওরা পিছনে দৌড় আরম্ভ করলো, রাবণ মিয়ার মাথা কেটে নিয়ে গেছে। জয় বাবা গুরুচাঁদ প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল, হরি বল। যে কথা বলতে গেছিলাম, আমাদের মুখের অন্ন জোগাড় করেছে তিনিও পিতা, জন্মদাতা পিতা, অন্নদাতা পিতা, আর কি আশ্রয়দাতা। সেদিক দিয়েও মোদিকে বাবা বলা যায়, কারণ আমরা তো অবৈধ অনুপ্রবেশকারী ছিলাম, সিএ করে আমাদের বৈধতা দিয়ে ভারতে আশ্রয় দিয়েছে। হরি বল। কি জন্মদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, শিক্ষাদাতা। এক অক্ষর শিখলে পরে মনে রেখো কারো ধারে। শাস্ত্রে বলেছে পিতার মতো সম্মান করো তারে। বেশটা একটু কমাও বাবা, আর ভলিউমটা একটু বাড়াও। আগে মাস্টার মশাইদের দেখা হলে রাস্তাঘাটে আমরা প্রণাম করতাম না? করতাম কি না? কোন যে জায়গায় দেখা হতো, হাটে বাজারে দেখা হইল স্যার, প্রণাম করতাম। এটা আমাদের একটা সংস্কৃতি, শিক্ষা ছিল আমাদের। আজকাল তো মাস্টার মশাইরা মাস্টারি করে বয়তে বয়তে, বেদ কোথায় তার ঠিক নাই, পাশ ফেল নাই। ছাত্রপাত্র সেই সম্মান দেয় মাস্টারদের? দেয় না। তাহলে শিক্ষাদাতা, জন্মদাতা, অন্নদাতা, শিক্ষাদাতা, আশ্রয়দাতা, ভয়োত্রাতা। আপনি সুন্দরবনে গেলেন, বন ভ্রমণে একটু মনিটর। সুন্দরবনের ভেতরে হঠাৎ আপনি পড়ে গেলেন বাঘের সম্মুখ পরে। রয়্যাল বেঙ্গল টাইগার এসে গো এবার করবে আক্রমণ। এইবার কিন্তু পড়বে ওই জঙ্গলে মরণ। বাহ, আর উপায় না, সামনে বাঘ এসে গেছে, মৃত্যু অনিবার্য। ওই সময় যদি কেউ গিয়া ওই বাঘ তাড়াইয়া আপনার জীবনকে বাঁচাইয়া দেয়, শাস্ত্রে বলছে তাকেও পিতার মতো সম্মান করতে হয়। তাহলে পঞ্চপিতা আমরা পালাম কি কি? প্রথম হচ্ছে জন্মদাতা, তারপরে অন্নদাতা, শিক্ষাদাতা, আশ্রয়দাতা, ভয়োত্রাতা। এই পাঁচজন পিতা। তাহলে এই পাঁচজনকে পিতা যদি বলি, তার স্ত্রী মা, তাহলে পঞ্চমাতা। আর দুইজন মা এক্সট্রা আছে। কি? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। যে ভারতবর্ষে আমরা বসবাস করি, এই ভারত আমার মা। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি যদি ভারত থেকে বাইরে যাই, লন্ডনে গান গাইতে যাই, আমেরিকায় যাই, দুবাই যাই, আমার বাড়ি কোথায়? আই এম ইন্ডিয়ান, আমি ভারতীয়। আমি কি বলতে পারবো আমার বাড়ি পালপাড়া বা পশ্চিমবাংলায়? কি তখন আমার পরিচয় কি বলেন? আমি ভারতীয়। এই জায়গায় দাঁড়াই হচ্ছে দেয়, বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা শাস্ত্রের কথা। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের চাইতেও শ্রেষ্ঠ।
বুঝতে পারছেন কোনটায় টোন বেশি? এই জন্যে ভারত মাতার জয়টা দেওয়া, অন্য কিছু। আর একটা মা আছে, মনিটরে কি একটু টোন বেশি নাকি? আমার মনিটরটা একটু টোনটা কমাই। আর একটা মাকে আমি আপনাকে আগে সাক্ষী মানিয়ে নেব, তারপরে কব। আচ্ছা, এখানে বুড়ো বুড়ি যারা আছে একটু মনে করিয়ে দেখেন, ওই বাংলায় যখন ছিলেন ফাল্গুন মাসে গোফাগুনা পুজো হতো কি? কারা কারা জানো? একটু হাত তোলো তো। দাঁড়াও, এমনি এমনি হাত তুলছে কিনা আমি এখনই পরীক্ষা করে নেব। আচ্ছা, গোফাগুনা পুজো কোন মন্দিরে হতো? কোন জায়গায়? এ জানে, সত্যি সত্যি জানে রে। তাহলে এইটা হতো গোয়াল ঘরে। আচ্ছা, গরুর গায়ে কি দেওয়া হতো? কইলে দিয়ে সামায়ের মাইরি, সত্যি কথা কইছে একদম। ওই চালির গুঁড়ো, সে আতপ চালির গুঁড়ো। তোমরা একবার খাঁটি মানুষ, আমার আপন মানুষ। আর যে প্রসাদ দিত, মিষ্টি অন্ন রান্না করতো, দই খোল, আর খাওয়া এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে খাইয়ে বেড়াতে না, ঠিক তো? তার মানে আমরা কি বিজেপির কাছ থেকে গরুর পূজা শিখেছি? কথা কও। আমাদের পূর্বপুরুষ শত শত বছর আগের থেকেই গোমাতার পূজা করেছি আমরা। এই জন্যে মাঝে মাঝে আমি বলি, আমাদের হিন্দুত্ব শিখাবেন না। যদি এক খণ্ড গরুর মাংস খেতে পারতো আমার পূর্বপুরুষ, তাহলে আমাদের ওই দেশ ছাড়া লাগতো না। আমরা ধর্ম রক্ষা করার জন্য দেশ ছেড়েছি, আমাকে শিক্ষা দিতে হবে না। আমরা অনেক আগে থেকে গোমাতার পূজা করি। তাহলে গোমাতার পূজা কেন সাক্ষী দিয়ে মানিয়ে নিলাম? নয়তো অনেকে আবার ভাববেন এ তো বিজেপির মেলে, তো এই জন্য এই গোমাতা গোমাতা করতেছে। আমাকে কতগুলো আছে দেখবেন, আমারে কিভাবে লেখে, গোবর খাওয়া, গরুর মুত খাওয়া, এইসব লেখে। আর ওর বাপ ঠাকুরদা কি করত? ও 14 পুরুষ তারা যে এই যে পুজো করতো সেটা ভুলে গেছো না? গোমাতার পূজা করত। তাহলে পঞ্চপিতা সপ্তমাতা, পালাম তো সপ্তমাতা। এইবার আমরা গুরুচাঁদকে দেখবো কোন পিতা উনি। একটু লেখাপড়া শিখাইয়ে যদি বাবা হয়, যিনি শিক্ষক শাস্ত্র অনুসারে, দেখেন আমার আলোচনাটা কোথায় নিয়ে যাচ্ছে এবারে। তিনি কিন্তু এখন বই ছাপা আছে, সাবজেক্ট পড়াইয়ে উনি আমার বাবার সম্মান পাচ্ছে। কিন্তু সমাজে 85 জন মানুষের শিক্ষার অধিকারী ছিল না। তারা স্কুলে যেতে পারবে না, কারণ তারা শূদ্র, অতি শূদ্র। তারা ধর্মের অধিকার পাবে না, তারা অর্থনৈতিক অধিকার পাবে না। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। বাবা গুরুচাঁদ ঠাকুর গ্রামে গ্রামে ঘুরে ঘুরে, তখন সাইকেল ছিল, এখন তো 2খান গাড়ি নিয়ে গান গাতি আইছি। 2 কিলোমিটারও না মনে হয় আমার বাড়ি। একটা সাইকেলও ছিল না, পায়ে হেঁটে 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 গ্রামে গ্রামে গিয়ে সবাইকে বলতো, ওরে যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা। মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। কত বড় বান্ধব! যে লোকটা প্রথম গরুর গাড়ি তৈরি করেছিল
সেই তো লোকটার মাথায় আসছিল যে এইভাবে যদি চাকাওয়ালা যানবাহন বানানো যায় তাহলে মানুষের মাথায় করে বয়ে নেওয়া লাগবে না। কি মরি কিংবা বাসি আমি তাতে ক্ষতি না। গ্রামে গ্রামে পাঠশালা, তখন তার স্কুলে আমাদের জায়গা ছিল না, তাই গোয়ালি ঘরে লেখাপড়া ব্যবস্থা হয়েছিল। তাকে পাঠশালা বলা হতে আপনারাও জানেন ভালো। যদি মাস্টার মশাই বই পড়াইয়ে ক্লাসে এবং বেতন, তার বিনিময়ে মাস্টার মশাই বেতন নিচ্ছেন, পারিশ্রমিক নিচ্ছেন। গুরুচাঁদরে কি পারিশ্রমিক দিছি আমরা? আরো গালাগালি করি, ঠিক কিনা? সবাইকে আমরা এই সমাজের মানুষ গুরুচাঁদ হরিচন্দ্র মানি। অনেকে অনুকূল ঠাকুরের শিষ্য, অনেকে রামকৃষ্ণ মিশনে আছে না। যে জায়গা যে যাক, আমি অন্য কিছু বলবো না, যে জায়গায় যে যাক, অন্তত বাবা হরিচাঁদ গুরুচাঁদকে যদি শ্রদ্ধা না করে তাহলে সে বেঈমান, তার মতো বড় বেঈমান আর নাই নাকি? বিচরণ পাগলের মাথায় টাক পড়ে গেছিল খালি লবণ বিক্রি করতে করতে। গুরুচাঁদের নির্দেশে ওই লবণ বিক্রি করে যে লাভ হতো, সেই লাভের টাকা গুরুচাঁদের গাঠি বোঝা থাকতো। কোনো গ্রামের থেকে নিমন্ত্রণ করতে আসলে বলে যাব, আগে গোয়াল ঘরে স্কুলটা কর, পাঠশালা আরম্ভ কর, এই নে টাকা নিয়ে যা পয়সা। বুঝতে পারছেন কি বলছি? তাহলে যদি বেতন নিয়ে শিক্ষকতা করে বাবার সম্মান পায়, তাহলে যে মানুষটা 85% দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষের শিক্ষার অধিকার দিয়েছে, তারে বাবা 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 জয় বাবা গুরুচাঁদ বললেও ঋণ শোধ হয় না। জাতির পিতা যদি বলতে হয় খালি বাবা গুরুচাঁদ ঠাকুরকে বলো। তোমরা বললাম সবার ঠাই বাবার নামে উলুদ ধনিয়া হরি ধনি চাঁদ, হরি বল হরি বল। এই জন্য বাবা গুরুচাঁদ বলে গো, আমি বললাম তোমার ভাগে প্রশ্নগুলোর জবাব কিন্তু দিচ্ছি এক এক করে। বললে পাগল কেন বলে? প্রশ্ন করলে দান, ছোট্ট করে দিয়ে যায় একটু সূক্ষ্ম সমাধান। বেদ বিধির উপরে যাদের মনের অবস্থান, পাগল বেশে ঘরে তারা করে হরি গুণগান। বেদ বিধির মধ্যে যারা বাধা তারা পাগল নয়। পাগলের খেলা সবাই বুঝতে পারে না দুনিয়া। বাবা হরিচাঁদ ঠাকুর যখন দেহ রেখেছিল, তার 1 বৎসর পরে বাবা গুরুচাঁদ কি করিল? সব ভক্তদের ডেকে নিয়ে করলো একটা সভার আয়োজন। গুরুচাঁদ ঠাকুর তাদের কাছে রাখলেন নিবেদন, শোনো আমার বাবা দেহ ধরে থাকাকালীন তিনি বলে গেছিলেন যে ওরাকান্দি বারুনি মিলবে, লক্ষ লক্ষ ভক্তরা আসবে, এবং আমাকে দেখিয়েছি। বাবার জন্মতিথিতে, আবির্ভাব তিথিতে ওরাকান্দি সেই বারুনি মিলাতে আমরা চাই। খুব ভালো কথা। তাহলে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই বারুনি হবে, হাজার হাজার ভক্তবৃন্দ সেখানে আসিবে। এত বড় একটা বারুনি যদি মিলাতে হয়,
একটা কমিটি করে এক একজনের উপরে এক একটা দায়িত্ব না দিলে চলে কোন কায়দায়। সবাই গেছে, কিন্তু পাগল বিচরণের জাতি দেরি হয়ে গেছে। ঘুরে ঘুরে লবণ বিক্রি করি বেড়াইত। কাজ ভাগ হয়ে গেছে, কোনো কাজ বাকি নাই। তখন বিচরণ যাই উপস্থিত। বাবা কই তুই এখন আইছিস শেষ বেলায়? সবার কাজ ভাগ হয়ে গেছে। কই বাবা আমার মনে হয় আমার কাজটা কেউ নেয় নাই। কই না আর বাকি নাই। কই যদি বাকি থাকে, যদি দেখাই দিতে পারি দেবা আমাকে। কই বলতো। কই বাবা এই যে ভক্তরা আসবে, পায়খানা করবে, প্রস্রাব করবে, যে ময়লাগুলো করবে, এইটা পরিষ্কার করার দায়িত্ব কি কেউ নেছে? কয়া বিচরণ কলি কি তো কেউ মনেও করে না। তখন বাবা গুরুচাঁদ বলেছিলেন, ওরে তোরা দেখ, তোরা দেখ আমার বিচরণ আজ আমার মন প্রাণ করে নিল হর। গুরুচাঁদ বললেন, বিচরণ তোর কাছে হারিয়ে গেলাম বাবা। যতদিন তিনি দেহ ধরে ছিলেন এই বারণীর বনে, যত ময়লা বাবা বিচরণ পরিষ্কার করতেন। তারপরে তার শিষ্যবর্গ ডাবুয়া পাগল থেকে আরম্ভ করিয়ে তার শিষ্য পরম্পরায় এখনো সেই কাজটা করে। ওরাকান্দিও করে, ঠাকুর নগরও করে। বেদ বিধির মধ্যে থাকলে করা যায়। যায় কই তিনি তোর কারো কাছে পারিশ্রমিক নেন নাই, এই কাজ করব। আপনারা বলতে পারেন সুইপার, সেও তো পায়খানা পরিষ্কার করে, তাকে পারিশ্রমিক দিয়ে করান। আর ইনি করেন ভক্তের বিষ্ঠা, আহারে অমৃত সমতুল্য ভেবে করেন সেই বিচরণ। এই বেদ বিধির ঊর্ধ্বে থেকে যারা করে বিচরণ, তার মধ্যে একজন হলো এই পাগল বিচরণ। একবার বিচরণ দিতে সবাই মিলে হরি হরি বলো, বাবা গুরুচাঁদের পূর্ণ কৃপা বিচরণ দিল। জয় বাবা বিচরণের লাভে সবাই দাও ধ্বনি। প্রেমানন্দে একবার মায়েরা করো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, একবার হরি বল বলো সবে। বেদ বিধির উপরে গেলে তারাই পাগল হবে। জয় হরি বল, জয় হরি বল, গৌর হরি বল বলে সেই দেখো আমার ওই দোলক পাগল চলে। জয় হরি বল, গৌর হরি বল, হরে বলে হরি হরি। দোলক পাগল চলতো ছড়া ছেড়ে নয়ন। একবার প্রেমানন্দে উলুধ্বনি হরি বল, হরি বল, হরি বল। এই বিধির উপরে দেখো ওই পাগলের বিচরণ। তাই তো এরা পাগল হলো গো, হরিকে দেখে সর্বময়। হরির সঙ্গে নিজের সঙ্গে আলাদা কি বানায়। চলিতে চলিতে নদী সাগরের সাথে হয়ে যায় মিলন। তাই সাগরের তরঙ্গের মতো উত্থান হয় তখন। তাই সেই প্রেম সাগরে যখন মিশে যায়, নিরানন্দে হরি বলে চলে সর্বদা। যার বাক্য ক্রিয়া মুদ্রা
বুঝিতে পারে না, তাই পাগল বলে মানুষ তারে করে দেয় বর্ণনা। সে যা করে তা বুঝে পারে না গো সাধারণ মনুষ্যগণ, এই জন্য পাগল বলে তারে করে নির্বাচন। কখনো হয়তো উলঙ্গ হয়ে হরিগুণ গায়, কখনো হয়তো পথের ধুলা মাখে নিজের গায়ে। এইভাবে গতিবিধির উপরে সদা বিচরণ। একবার দ্বাদশ পাগলে প্রেমানন্দে হরি বল সাগর হরি বল হরি বল। দ্বাদশ পাগলে প্রীতে একবার হরি হরি বল। আজ শিকদার বাড়ি যেন সেই ওরা কান্দি হলো। দ্বাদশ পাগলে দ্বাদশ দেশে করেছে বিচরণ। প্রেমানন্দে ভক্তবৃন্দ করে হরিনাম সংকীর্তন। যাক এইবার তাকে ডেকে এনে মনে আছে ভাবো, দুজন মিলে সভা তলে মিলন গীতি গাবো। যেভাবে তে প্রশ্ন আমায় করেছিল দান, এক এক করে এত সময় ধরে দিলাম সমাধান। আরেকবার উলুধ্বনি হরিধ্বনি করো যত ভক্তগণ, ঠাকুরের কাছে জানাই আমি নিবেদন। শিকদার পরিবারেরা যেন জন্ম জন্মান্তরে হরিভক্ত হয়ে আবার জন্ম ধরে। এই বংশে যারা জন্মায় যেন হরিভক্ত হয়। হরিবল বাবা এইটুক আশীর্বাদ করবেন ভক্ত সমুদায়। এই অনুষ্ঠান প্রতি বৎসর চলিতে থাকিবে, হাজার হাজার ভক্তবৃন্দ হরি নাম গাহিবে। এই গৃহখানা হবে যেন মধুর বৃন্দাবন। আর একবার উলুধ্বনি হরিধ্বনি করো ভক্ত। জয় জয় শান্তি হরি প্রেমানন্দ হরি হরি বল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরা বনদলকচাঁদ দর্শিনী গোপাল চাঁদ পাগল বিচরণ দারি নকুল যাদব প্রেমানন্দে হরি হরি বল। গোপাল সাধু প্রীতে হরি বল। হা হা হা। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। হরি বল। যার বিশাল তটে রূপের হাতে বিখ্যাত নীলকান্তমণি, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। হরি বল। এসো এসো সর্বানন্দ হরিনামে যে কত আনন্দ। ঘুরে দিয়ে মনের দ্বন্দ্ব। আজি শুনবে যত ভক্তবৃন্দ কি আনন্দ হবে জানি। যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী। তোমার হরিতত্ত্ব শ্রবণ করে জয় হরিবল। ওরে মাথা বিঘ্ন গেল দূরে, আমিও যেতে চাই তোমার হরির প্রেম বাজারে। হরির প্রেম বাজারে বিরাজ করে কি আনন্দ হবে শুনি। ওই যে সদানন্দর লাগলো ভালো, জ্বলে গেল প্রেমের আলো। একবার সবাই বলে বাহু তুলে হরি 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 বলো। সবাই ওরা কান্দি ধেয়ে চলো করো শুধু হরি হরি। যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী। যাক অন্তরে মোর আছে ভাবো, তোমার ভাবে ভাববি সাব, তোমার ভাবে বাম ভিজাইয়ে হরি 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 কব। ওই আমার মনের জ্বালা দৌড়াইব কি আনন্দ হবে শুনি। যমুনে সদানন্দ এলো পথে, দ্বন্দ্ব করবো কেন সভাতে। মিলন গীতি গেয়ে গান হবে এবার শেষ করিতে। সবাই হরি বলো একই সাথে মায়েরা দেও উলুধ্বনি। যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল।
হরি বল হরি হরি বল, বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল ধ্বনিটা হরি বল হরি বল, 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 জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন গোলকচাঁদ অশ্বিনী গোপাল চাঁদ জয় জয় মাতা পিতা বিচরণানন্দে হরি বল, হরি বল, জয় জয় সাধু গোসাই পাগল বৃদ্ধে একবার হরি 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 বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল ঠাকুর তোমার করুণার ঝর্ণা ধারায় তুমি সিক্ত করে দাও সকলারে হরি বল হরি বল হরি বল।